আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমবাজার ও আসিয়ান সদস্যপদ নিয়ে হবে আলোচনা। অবৈধ অভিবাসীদের সংকট কেটে যাওয়ার প্রত্যাশা। আশা করে কাজ থাকে না, কোম্পানি ঠিক থাকে না, এই জন্য দালাল মুক্ত আমরা কলিং চাই। যে প্রবাসী ভাইগুলো অবৈধ আছে তাদেরকে যেন বৈধতার বিষয়ে কথা বলা হয়। এনটিএমসি এর সাবেক প্রধান জিয়াউল আহসান অন্তত ৩০ জনকে হত্যা করেছেন। ট্রাইব্যুনালে দেহরক্ষীর সাক্ষ্য, চিফ প্রসিকিউটর তুলে ধরলেন লোমহর্ষক বর্ণনা। তিনি বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। প্রচণ্ড বৃষ্টি, পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ৩ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। রংপুরে তিস্তা তীরবর্তী নিচু এলাকাতেও পানি। বাজেট নিখুঁত করতে আরও পর্যালোচনা চলছে, জানালেন অর্থমন্ত্রী। বড় চ্যালেঞ্জ রাজস্ব আদায় ও বিদেশি ঋণ। ব্যবসা নিয়ে শঙ্কায় পুরনো শিল্প মালিকরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সরকার গঠনের পর প্রথমবার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে যাবেন চীনেও। দুপুর 2:45টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান প্রধানমন্ত্রী। কিছুক্ষণ আগে কুয়ালালামপুর পৌঁছেছেন তিনি। কাল দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে হবে আনুষ্ঠানিক বৈঠক, যেখানে প্রাধান্য পাবে শ্রমবাজার, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তি। সই হতে পারে সংস্কৃতি বিনিময় সহ কয়েকটি চুক্তি। 23 জুন মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন সরকার প্রধান। সেখানে বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে তার বৈঠক হতে পারে। 25 জুন চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। এই সফরে 13টি সমঝোতা স্মারক ও 4টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। 26 জুন রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের 18 ঘন্টার সফর ঘিরে আশার সঞ্চার হয়েছে কাজের সন্ধানে মালয়েশিয়ায় থাকা অবৈধ বাংলাদেশিদের মাঝে। মালয়েশিয়ার কয়েক লাখ বাংলাদেশির দিন কাটছে গ্রেফতার, আতঙ্ক আর ভোগান্তিতে। আকাশসমান স্বপ্ন নিয়ে মালয়েশিয়া যাত্রা, কিন্তু শঙ্কা, আতঙ্ক আর অনিশ্চয়তায় কাটছে মঈন জুয়েলদের মতো প্রবাসী বাংলাদেশিদের জীবন। এজেন্সি দৌরাত্মে, সিন্ডিকেটের কারসাজিতে পথে বসার উপক্রম তাদের। গ্রেপ্তার আতঙ্কে না পারছেন কাজের সন্ধানে বের হতে, না পারছেন দেশে ফিরতে। আশা করে কাজ থাকে না, কোম্পানি ঠিক থাকে না, এই জন্য দালাল মুক্ত আমরা কলিং চাই। যে দালালের কারণে বাংলাদেশে হাজার হাজার লোক অবৈধ আছে। যে প্রবাসী ভাইগুলো অবৈধ আছে তাদেরকে যেন বৈধতার বিষয়ে কথা বলা হয়। ওই আমাদের প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যেন এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে। প্রধানমন্ত্রীর 18 ঘন্টার মালয়েশিয়া সফরে সেই অনিশ্চয়তার সমাধান চান অবৈধভাবে থাকা বাংলাদেশিরা। প্রত্যাশা, সরকার প্রধানের এই সফরে নির্ধারণ হবে লক্ষ যুবকের ভাগ্য। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার আশ্বাস মালয়েশিয়া বিএনপি নেতাদের। প্রবাসী অবৈধ শ্রমিক আছে তাদের কথা বললেন। বন্ধ শ্রমিক যেই বাজার আছে সেটাকে খোলার ব্যাপারে কথা বলবেন। আমি আশা করি যে এইগুলির বিষয়ে মাননীয় মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা করবেন। কীভাবে কম মাইগ্রেশন কস্টের মাধ্যমে এখানে শ্রমিক পাঠানো যায় সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ করবেন। আর আগের ফ্যাসিস্ট সরকার যেই সিন্ডিকেট সিস্টেম করেছিল, এই সিন্ডিকেট সিস্টেম আমাদের সরকার করবে বলে আমি মনে করি। আজ রাতে মালয়েশিয়া পৌঁছে প্রবাসীদের সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্রি ট্রেড এগ্রিমেন্টের নেগোসিয়েশনের যে টার্মস অফ রেফারেন্স, সেটা দুই পক্ষ সম্মত হয়েছে। 2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের বিষয়ে একের পর এক তথ্য সামনে আসছে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এই বিএনপি নেতাকে গুমের সঙ্গে জড়িত বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তারই সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। গুম ছাড়াও পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী অভিযান সহ অন্তত 7টি ঘটনায় প্রায় 30 জনকে হত্যার বর্ণনা উঠে এসেছে ইমরুলের সাক্ষ্যে। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যের বিষয়টি জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শতাধিক গুম-খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তার সাবেক দেহরক্ষী সেনা সদস্য ইমরুল কায়েস। এতে উঠে আসে গুম-খুনের চাঞ্চল্যকর সব তথ্য। 2012 সালের 17 এপ্রিল গুম করা হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে। তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর নির্দেশে ইলিয়াস আলীকে গুম করেন জিয়াউল আহসান। ট্রাইব্যুনালে দেয়া ইমরুল কায়েসের জবানবন্দিতেই তথ্য উঠে এসেছে। আজকের এই সাক্ষী থেকে আমাদের ইলিয়াস আলীকে অপহরণ এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা, সেটাও এই সাক্ষীর মুখ থেকে আংশিক বেরিয়ে এসছে। একবার জিয়াউল আহসানের নেতৃত্বে মহাখালী ব্রিজের কাছে যান
সেখানে তিনি কথোপকথন করেন তারেক সিদ্দিকীর সাথে যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গলফ করেছে। পিলখানা হত্যাকাণ্ডের পর বিডিআর সদস্যদের ধরতে চালানো হয় অপারেশন রেবেল হান্ট। সে সময় 10 থেকে 12 জন বিডিআর সদস্যকে জিয়াউল আহসানের নেতৃত্বে হত্যা করা হয় বলেও দাবি করেন দেহরক্ষী ইমরুল। বিডিআর হত্যাকাণ্ডের পর তিনি বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। এই দুই প্রক্রিয়ায় প্রায় 10 থেকে 12 জন বিডিআর সদস্যকে ধরে এনে তিনি হত্যা করেছেন। তবে ইমরুল কায়েসের এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন জিয়াউল আহসানের আইনজীবী। মানে এতটাই মুখস্থ ওনার করানো হয়েছে, ওনাকে এতটাই শিক্ষা দেওয়া হয়েছে, 161 যেটা পুলিশ কর্মকর্তার কাছে যে উনি জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দি একদম দাড়ি কমা সেমিকোলন সহ উনি কিন্তু বলে গেছেন। সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে 101 জনকে গুম করে হত্যার অভিযোগ রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই ঘটনার প্রেক্ষিতে জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলা প্রমাণের জন্য যথেষ্ট সহায়ক এবং আর কোনো সাক্ষী ছাড়াও কিন্তু জিয়াউল আহসানের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে বলে আমরা মনে করি। বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। এরই মধ্যে প্লাবিত হয়েছে সুনামগঞ্জ ও রংপুরের নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। রংপুরের মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দেশে বৃষ্টির পাশাপাশি উজানে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসামেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এতে উত্তরের 4 জেলা ও সিলেট, সুনামগঞ্জের নিম্নাঞ্চলে দেখা দিতে পারে স্বল্পমেয়াদী বন্যা। পাহাড়ি ঢলে প্লাবিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকা, তলিয়েছে রাস্তাঘাট, ব্যাহত হচ্ছে যান চলাচল। ঢলের পানি ঢুকেছে বাড়িঘরেও। সুনামগঞ্জ তাহিরপুর সড়কের উপর দিয়েও বইছে পাহাড়ি ঢলের পানি। আনোয়ারপুর এলাকায় সড়কে ব্যাহত হয় যান চলাচল। সুরমা ও খাসিয়ামারা নদীর পানি বেড়ে দোয়ারা বাজার ও সদরের নিম্নাঞ্চলের কিছু এলাকাও প্লাবিত হয়েছে। তলিয়েছে গ্রামীণ সড়ক, ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানি ঢুকেছে বাড়িঘর, দোকানপাটেও। ভোগান্তিতে বাসিন্দারা। কালকেও দেখেছি আমাদের গ্রামটা আর কি শুকনো ছিল এই সাইডটা, এখন সকাল থেকে উঠে দেখি মানে ঘরের উঠানে পানি। সকালে যেরকম পানি হয়েছে, মনে করে এরিয়ার চেয়ে যদি আরেকটা ডল মারে তাহলে বাড়ি ঘর পানি ঢুকবে, মানে আমাদের অনেক দুর্ভোগ হবে। সিলেটের কোম্পানিগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে গেছে সাদা পাথর পর্যটন কেন্দ্রের দোকানপাট। ঝুঁকি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে পর্যটন কেন্দ্রটি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে সিলেট বিভাগে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। ওপারে ভারতের মেঘালয় ও আসামেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে দেখা দিতে পারে স্বল্পমেয়াদী বন্যা। এদিকে উজানের ঢলে তিস্তার পানি বেড়ে রংপুরের কাউনিয়া, পীরগাছা ও গঙ্গাচড়া উপজেলার চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফসলি জমি তলিয়ে যাওয়ার পাশাপাশি পানি ঢুকেছে বাড়িঘরেও।